ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি, লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু। টিএসসি যেন গণপ্রাণ কেন্দ্র। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গুলশান থেকে গ্রেফতার। জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নেওয়া হয়েছে আদালতে। ১০ দিনের রিমান্ড আবেদন। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। এখনও অপরিবর্তিত লক্ষ্মীপুরের পরিস্থিতি। বানের পানিতে ডুবে আছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে মানুষ। বিপর্যস্ত অবস্থায় গবাদি পশুও। সাধারণ মানুষের অভিযোগ, এমন পরিস্থিতিতেও সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম। লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর উপজেলার মান্দার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আছি এবং গত ১ সপ্তাহ ধরে এখানে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং তারা বলছেন নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। আর যার কারণে এই ১ সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পরেও তারা কোনো ধরনের কোনো ত্রাণ পাননি, কোনো সাহায্য সহযোগিতা পাননি। চলাচলের কোনোই উপায় নেই এই নৌকা ছাড়া। যে পরিমাণে পানি এখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আর ২-১ দিন পরে তারা এই বাসায়ও থাকতে পারবেন না। এই আশঙ্কা নিয়েই দিন যাচ্ছে তাদের। সাথে রয়েছে প্রচন্ড ক্ষুধা, কারণ রান্না করার উপায় নেই, পাচ্ছেন না কোনো ত্রাণ। এমত অবস্থায় সরকারের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সকলের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। আশেপাশে কোনো নৌকা নাই, যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। ঘরের ভিতরে পানি, তারপরে খাটের উপরে রাখছি বউ ফোলা ভাই নিয়ে, এখন খুব কষ্টে। আমরা তিলে তিলে গড়াই ২ টাকা ১ টাকা করে জমাই এই ঘর দরজা করছি, সান ভাঙি কি অবস্থা হয়ে গেছে। আজকে মনে হয় ১ সপ্তাহ ধরে আমরা পানির নিচে ডুবা। এখানে চারপাশে পানি এমনভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই। সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলোর কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায়। যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ৭ দিন হয়ে গেলেও কোন রকমের ত্রাণ পায়নি, এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা। এই সুযোগে কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমনভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনা খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই। ১৫ টাকার গ্যাস এখন ২৪০০ টাকা। এই বিপদের মধ্যে এইভাবে দাম দস্তুর বাড়াই দিয়েছে মাল সামানার। গরিবেরা কিভাবে খাইব? মুড়ি দানা কাইলে এই বিষয়গুলো আর বাচ্চাদের যে খাবারগুলো, বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় ষষ্ঠ দিনে এসে ত্রাণ সংগ্রহের স্থান টিএসসি থেকে সরিয়ে নেওয়া হয় জিমনেশিয়ামে। শুধুমাত্র আর্থিক সহায়তা দাতাদেরই আসতে দেওয়া হচ্ছে টিএসসি প্রাঙ্গণে। জন্মদিনের টাকা, কোর্সের ফি, আবার কেউ ব্যাংকে জমানো টাকা নিয়েই ভিড় করছেন টিএসসি চত্বরে। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। মেয়ে বলছে যে আমি আবার যাব, তো ওর জমানো কিছু টাকা ছিল সেগুলো আজকে দিয়ে গেল। আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে, আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা চাই। আমরা আর হানাহানি মারামারি দেখতে চাই না। সবাই বলছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক বাংলাদেশের, যোগাচ্ছে সাহসও। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের ৩ সপ্তাহের মাথায় আটক হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গুলশান থেকে তাকে আটক করা হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর এই নীতি নির্ধারককে জনসম্মুখে দেখা যায়নি। পেশায় শিক্ষক মোহাম্মদ এ আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সরকারের বাইরেও দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য ব্যাপক রোশনালো পড়েছিলেন। এর মধ্যে ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি হিসেবে নাম এসেছে আরাফাতের। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় থেকে তাকে সিএমএম আদালতে নেওয়া হয়। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক এই তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তার নামে হত্যা মামলা হয়েছে এর আগে গেল ২২ আগস্ট।
কেন্দ্রীয় 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। মামলার ঢলে বাঁধ দিতে না পারলে পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা। যে ব্যক্তি সুনির্দিষ্টভাবে যে অপরাধে জড়িত তার বিরুদ্ধে সেই ধরনের মামলা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, ঢালাও মামলা ও শত শত অজ্ঞাতনামা আসামি করা আইনের শাসনের পরিপন্থী। গেল ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ১৩ আগস্ট প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপর ২৫শে আগস্ট পর্যন্ত ১৩ দিনে শুধু ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ৯০টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় ৫৫টি এবং সিএমএম আদালতে ৩৫টি মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আসামি। হত্যা মামলায় আসামির তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমন। বাদ যাননি আপিল বিভাগের বিচারপতিও। শুধু তাই নয়, ২৫ আগস্ট হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে নায়ক জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, বাফুফের সভাপতি সালাউদ্দিনকে। রয়েছে অজ্ঞাতনামা শত শত আসামি। যে কায়দা ও ঢঙে শেখ হাসিনা সরকারের পতনের আগে মামলা হয়েছিল বিএনপির বিরুদ্ধে, একই কায়দায় ৫ আগস্টের পর মামলা শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধেও। ১/১১ সময় যেভাবে দুর্নীতির মামলা ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়, একইভাবে এবারও মামলা হচ্ছে। আইনজীবীরা বলছেন, এভাবে মামলা হলে পার পেয়ে যেতে পারে প্রকৃত অপরাধীরা। এই ধরনের ইনডিসক্রিমিনেট মামলা যারা করছেন, বিচার বিশ্লেষণ ছাড়াই যারা মামলা করছেন, আমার বিবেচনায় তারা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত এবং এই ধরনের বিচারহীনভাবে এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটাই বরং ঢাকা পড়ে যাবে। সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা, অজ্ঞাতনামা ১৫০০ জন, অজ্ঞাতনামা ২০০০ জন, এটা বরং মামলার প্রকৃত বিচারের পরিবর্তে বিচার করার ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াবে। এমন ঢালাও মামলা আইনের শাসনের পরিপন্থী বলেও মনে করছেন আইনজীবীরা। হত্যা মামলাগুলোতে আমাদের এভিডেন্স সামনে আছে, কে গুলি করেছে, গুলি করার আশেপাশে কারা ছিল, কারা নির্দেশদাতা, কারা আদেশদাতা, এগুলো তো আছেই। সেগুলো দেখেই মামলা করা উচিত বলে আমি মনে করি। সরাসরি অপরাধীকে যদি সম্পৃক্ত না করে অনেক দূরবর্তী বা রিমোটের অপরাধীকে আপনি যদি মামলায় সম্পৃক্ত করেন, সেটিও দুর্বল। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নৃশংসতা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এদিকে তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন। জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বরি মুঙ্গোভেন জানান, তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। We are here this week really to discuss the ways in which the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months as requested by the interim government, but also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কাজে জাতিসংঘ প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। জাতিসংঘ মিশনে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনীর আরও সদস্য নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। ইউএন মিশনে বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এর আগে সকালে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বন্যা দুর্গত এলাকায় কৃষি খাতের উন্নয়নে চীন সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশে কর্মরত চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রদূতকে জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভূরাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বাংলাদেশের উচিত জাতিসংঘের প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেয়া।
শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তাও এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তা 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে মৎস্যজীবী দলের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার জন্য ভারতকে বিচারের মুখোমুখি হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বলেন, জনগণ প্রতিবেশী রাষ্ট্রের শাসন চায় না, বরং দেশের মানুষের শাসন চায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন। দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্যান্টনমেন্ট কখনো দুর্বৃত্তদের আশ্রয়ের জায়গা হতে পারে না। ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা রোববার আনসার বাহিনীর বেশে সচিবালয়ে আক্রমণ চালিয়েছে বলেও অভিযোগ করেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য, গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয়, মানব সৃষ্ট। ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের ওপর যে নির্যাতন চালাচ্ছে তার বিচার আন্তর্জাতিক আদালতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর জাহিদ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী উপাচার্য কার্যালয়ে যোগ দেন। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রফেসর নিয়াজ আহমেদ খানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। বিকেল 4টার পর বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী এই জ্যেষ্ঠ অধ্যাপক উপাচার্যের দায়িত্ব নেন। এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ শুভেচ্ছা জানান নবনিযুক্ত উপাচার্যকে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফেরানোর উদ্যোগ নেবে নতুন প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় আপামর জনতার প্রতিষ্ঠান, এটি শুধু আমার কিংবা শুধু আপনার প্রতিষ্ঠান না। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ডগুলো চালু করা। আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, এটা কিছুটা উত্তরণের জন্য যতদূর সম্ভব বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কাউন্সেলিং সার্ভিস থেকে আরম্ভ করে আমাদের এই সেবাগুলোকে আমরা একটু শক্তিশালী করতে চাই। সমতলের স্বাধীনতার স্বাদ এখনও পার্বত্য অঞ্চলের মানুষের কাছে অধরা বলে মন্তব্য করেছেন আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া মাইকেল চাকমা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর অন্যতম এই সংগঠক অভিযোগ করেন, হাসিনা সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে আছে পার্বত্য অঞ্চলে। পাহাড়ে শান্তি ফেরাতে সরকারের কাছে ৮ দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। পার্বত্য অঞ্চলের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা সদ্য মুক্তি পেয়েছেন আয়নাঘর থেকে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন তিনি। এটুকু আমি বলতে পারি ওই আয়নাঘর সম্বন্ধে, সেটা হচ্ছে অনেক একটা অমানবিক। হিটলার যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের লোকজনকে ধরে নিয়ে রাখতো, ঠিক সেরকমই একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম একটা জায়গা যেখানে মানুষকে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে তাকে অমানবিক অমানবিক অবস্থায় রাখা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেলেও পার্বত্য অঞ্চল এখনো অন্ধকারেই রয়ে গেছে বলে মনে করেন মাইকেল চাকমা। দেশের মানুষ এখন মুক্ত হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিতে পারছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো স্বাধীনতার সে স্বাদ পায়নি। পাহাড়ে এখনো পরিবর্তনের হাওয়া পৌঁছেনি। আওয়ামী সরকারের আমলে যে শান্তি চুক্তি হয় তার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরেনি বলেও অভিযোগ করেন মাইকেল চাকমা। পার্বত্য অঞ্চলে সংগঠিত সকল হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্তের আহ্বান জানান তিনি। শান্তি চুক্তির ব্যাপারে আমাদের অবস্থানটা পরিষ্কার ছিল যে আমরা এই চুক্তিকে একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি, যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়নি। সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে। ইউপিডিএফ এর সকল কারাবন্দীদের মুক্তিও চান মাইকেল চাকমা। গত 15 বছরের শাসনামলে ইউপিডিএফকে স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। গত এক মাসে পোশাক খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতি হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। ঘুরে দাঁড়াতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দাবি করেছে বিজিএমইএ। সর্বোচ্চ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। ছাত্র আন্দোলন, বন্যাসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ। তাতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। মঙ্গলবার আগরগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একের পর এক বৈঠক করেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। বৈঠক শেষে বিজিএমইএ নেতা সাংবাদিকদের জানান, সাম্প্রতিক ঘটনায় তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। এনবিআর, এলসি সহ নানা ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তারা। অ্যাডভাইজার মহোদয় নিশ্চয়তা দিয়েছেন, সব রকমের নিরাপত্তা থেকে শুরু করে সব রকমের সহযোগিতার আশ্বাস ওনারা দিয়েছেন। আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা এবং যেই সব বটলনেকগুলো আছে, স্যাম্পল ক্লিয়ারেন্স, চিটাং পোর্ট, এগুলো যাতে যথাসাধ্য এগুলো যত দ্রুত সম্ভব তারা ইমপ্রুভ করে, এই ব্যাপারে উনি অ্যাসুরেন্স দিয়েছেন। ক্ষতি পুষিয়ে নিতে তারা চান সহজ শর্তে ব্যাংক ঋণ। সফট লোন চেয়েছি, আমি বললাম যেহেতু গত প্রায় ৪৫ দিনের মধ্যে আমাদের প্রায় ১৫, ১৬, ১৭ দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল। ফ্লাডের কারণে আমাদের ৪-৫ দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই। অন টাইম হয়তো ডকুমেন্ট পাবে না, ব্যাংকে নেগোশিয়েট করতে পারবে না। আনুমানিক ১৮০০ থেকে
1900 কোটি টাকা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সিটি, মেঘনা, বসুন্ধরা সহ দেশের শীর্ষ কোম্পানিগুলো। শিল্প মালিকরা বলেন, সরবরাহ সহ আমদানি পর্যায়ে সব হালনাগাল তথ্য সরকারকে জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাত ও ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাইরে আমরা এশিওর করেছি এলসি তাড়াতাড়ি ইস্যু করা, জিনিসপত্র আটকে না থাকে পোর্টে, এয়ারপোর্টে, এগুলো সরকার ও ব্যবসায়ীদের সম্মিলিত পদক্ষেপে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পরিবহন কিংবা বাজারের চাঁদাবাজি বন্ধ হয়নি, বরং ফিরেছে নতুন মোড়কে, এমন মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বাজার তদারকিতে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। ভোক্তা অধিকারের নিশ্চিতের লক্ষ্যে একসঙ্গে কাজ করার কথা জানান ভোক্তা অধিকার ও শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য খাতের মতো বাজার নিয়ন্ত্রণেও হাল ধরেছিল শিক্ষার্থীরা। সিন্ডিকেট ভাঙা, চাঁদাবাজি কমানো কিংবা দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা। বাজার তদারকিতে শিক্ষার্থীদের সঙ্গে নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। এবার শিক্ষার্থীদের বাজার তদারকিতে দক্ষ করতে কর্মশালার আয়োজন করে ভোক্তা অধিকার। মঙ্গলবার কারওয়ান বাজার টিসিবি অডিটোরিয়ামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সহ সংশ্লিষ্ট আইনের বিষয়ে জানানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে না। নির্ধারিত মূল্যে বিক্রি বা সরবরাহ করা হচ্ছে কি না। এ সময় ভোক্তার ডিজি বলেন, পরিবহন কিংবা বাজারের চাঁদাবাজি বন্ধ হয়নি, ফিরেছে নতুন মোড়কে। বাজার নিয়ন্ত্রণে চান শিক্ষার্থীদের সহায়তা। ওই সময় অনেক কিছু বলা যায়নি। আমি এমনও বলেছি যে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে। তারুণ্যের অদম্য শক্তি, এটিকে পজিটিভ সেন্সে কাজে লাগাতে হবে। দিক নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা জানান, নতুন উদ্যমে থাকবেন ভোক্তার অধিকার নিশ্চিতের লক্ষ্যে। বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিরোধন এবং নানান ধরনের অপরাধ যেগুলোর জন্য জনজীবন আসলে বিপন্ন হয়েছিল, সেসব সমস্ত কার্যক্রম নিয়ে কাজ করছিলাম। আমার সাথে কাজ করতেছে আমার ভলেন্টিয়ার টিম, যারা সবাই আমাকে হেল্প করতেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিন ভোক্তা অধিকারের পাশাপাশি বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ কয়েকটি সংস্থা নিজেদের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অংশ নিল এশিয়াটিক 360-র কর্মীরা। প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে, যা দিয়ে বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানো হবে। দুর্যোগ কবলিত মানুষদের সহযোগিতা করতে মানবিক দায়িত্ববোধ থেকে এশিয়াটিক 360-র এই উদ্যোগ। প্রতিষ্ঠানটি মনে করে বন্যার্তদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ নোয়াখালী, কুমিল্লায় বেড়েছে পানি, লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত 27 জনের মৃত্যু, টিএসসি যেন গণত্রাণ কেন্দ্র। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।